স্বাগত ছাত্রছাত্রীরা আমাদের ইউটিউব চ্যানেল স্কুলওয়ালাতে। আমাদের এই ইউটিউব চ্যানেল স্কুলওয়ালা মোটিভ হচ্ছে স্কুল ফর অল, মানে শিক্ষা সবার জন্য। তাই আমরা যথেষ্ট চেষ্টা করে চলেছি তোমাদের পড়ানোর পদ্ধতিটাকে আরো উন্নততর করে তোলার। তো ছাত্রছাত্রীরা, আমি তোমাদের বাংলার শিক্ষক ফারুক স্যার। আজকে তোমাদের আলোচ্যর বিষয় হচ্ছে বাংলার গল্প বনভোজনের ব্যাপার। এর আগে বাংলার প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় মানে বোঝাপড়া, অদ্ভুত আতিথেয়তা ও চন্দ্রগুপ্ত পড়ানো হয়ে গেছে এবং ভালো করে বিস্তারিত ভাবে লাইন বাই লাইন বোঝানো হয়েছে। যদি তোমরা ওই তিনটে চ্যাপ্টার না দেখে থাকো বা না বুঝে থাকো, তাহলে আমাদের স্কুলওয়ালা ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশনে যাবে, ভিডিও লিংক দেওয়া আছে, লিঙ্কগুলো দেখে তোমরা আবার ভালো করে বুঝে নেবে, আবার দেখে নেবে। তাহলে যাওয়া যাক ছাত্রছাত্রীরা আজকের আলোচ্য বিষয় হচ্ছে অষ্টম শ্রেণীর বাংলা গল্প বনভোজনের ব্যাপার। এই বনভোজনের ব্যাপার কে লিখেছেন নারায়ণ গঙ্গোপাধ্যায়। এই বনভোজনের ব্যাপার গল্পটি লিখেছেন কে, তার কবি পরিচিতি সম্পর্কে আমরা আলোচনা করব। কবি পরিচিতি কে লিখেছেন, আগেই বলেছিলাম নারায়ণ গঙ্গোপাধ্যায়। এই নারায়ণ গঙ্গোপাধ্যায় কে ছিলেন? নারায়ণ গঙ্গোপাধ্যায় ছিলেন আধুনিক বাংলা সাহিত্যের প্রখ্যাত লেখক, শিক্ষাবিদ, যিনি তার টেনিদা চরিত্রের জন্য সুপরিচিত। তবে তিনি অনেক উপন্যাসও লিখেছেন, ছোট গল্প, নাটক, প্রবন্ধ রচনায় ও বিশেষ দক্ষতা দেখিয়েছেন। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে উপন্যাস উপনিবেশ। তাহলে যদি ছাত্রছাত্রীরা তোমাদের স্কুল পরীক্ষায় প্রশ্ন আসে যে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা উপন্যাসের নাম কি, তাহলে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা উপন্যাসের নাম উপনিবেশ। এবং ছোট গল্প সংকলন বৃতংশ, দুঃশাসন ও ভগবতী। নারায়ণ গঙ্গোপাধ্যায় ছেলেবেলা থেকেই লেখালেখি শুরু করেন। তার প্রথম লেখা প্রকাশিত হয় মাস পয়লা শিশু মাসিকে। এই মাস পয়লা এটা কি? এটা হলো এক ধরনের পত্রিকা, বা আমরা যাকে ম্যাগাজিনও বলে থাকি। মাস পয়লা পত্রিকাতে, শিশু মাসিক পত্রিকাতে মাস পয়লা লেখাটি তার প্রথম প্রকাশিত হয়। তিনি 1918 সালের 4 ফেব্রুয়ারিতে বাংলাদেশের দিনাজপুরে জন্মগ্রহণ করেন। তাহলে নারায়ণ গঙ্গোপাধ্যায় কোথায় জন্মগ্রহণ করেছিলেন, কবে জন্মগ্রহণ করেছিলেন? 1918 সালে 4 ফেব্রুয়ারিতে বাংলাদেশের দিনাজপুরে জন্মগ্রহণ করেছিলেন। তার প্রকৃত নাম ছিল তারকনাথ গঙ্গোপাধ্যায়। তাহলে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের প্রকৃত নাম কি ছিল? তারকনাথ গঙ্গোপাধ্যায়। শিশু সাহিত্য ও চরিত্র, তিনি টেনিদা বা ভজহরি মুখার্জি নামক একটি জনপ্রিয় কাল্পনিক চরিত্র সৃষ্টি করেছিলেন, যা শিশু সাহিত্যে বিশেষ স্থান করে নিয়েছিলেন। বলছে নারায়ণ গঙ্গোপাধ্যায় শিশু সাহিত্যে কি কাজ করেছিলেন? নারায়ণ গঙ্গোপাধ্যায় শিশু সাহিত্যে করেছিলেন কি, একটা কাল্পনিক চরিত্র টেনিদা নামে এই চরিত্রটি তিনি সৃষ্টি করেছিলেন। বলছে তিনি টেনিদা বা ভজহরি মুখার্জি নামক একটি জনপ্রিয় কাল্পনিক চরিত্র সৃষ্টি করেছিলেন, যা শিশু সাহিত্যে বিশেষ স্থান করে নিয়েছিলেন। তাহলে আমাদের কবি কি করেছিলেন? টেনিদা এবং ভজহরি নামক একটি কাল্পনিক, মানে যেটা আদেও নেই, কাল্পনিক মানে কল্পনার ভিত্তিতে যেটা তৈরি করা হয়েছে সেটাকেই বলা হয় কাল্পনিক। তাহলে ছাত্রছাত্রীরা আমরা তাহলে আসি মূল গল্পে। গল্পটা বিষয়বস্তু হচ্ছে, নাম অনুযায়ী তোমরা বুঝতে পারছো যে এই গল্পটার বিষয়বস্তু কি হওয়া উচিত। এই গল্পটির বিষয়বস্তু হচ্ছে বনভোজন। বনভোজন, যেটাকে এখন আমরা বলে থাকি পিকনিক বা ফিস্ট, সেটাই হলো বনভোজন। কারণ সারা বছর মানুষের মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা, আশা থেকেই থাকে। সারা বছর কাজের মধ্যে ব্যস্ততায় থাকে, ছুটির সময় সকলে কি একত্রিতভাবে, সকলের পরিবার, সকল সদস্য একত্রিতভাবে কোনো একটা জায়গায় গিয়ে পিকনিক করা বা বনভোজন করা। এই বনভোজনের ব্যাপারটাকে
নারায়ণ গঙ্গোপাধ্যায় এই গল্পের মধ্যে তুলে ধরেছেন। তাহলে আমরা গল্পের মধ্যে চলি। গল্পে কি হয়েছিল, এই গল্পে কতগুলো চরিত্র ছিল এবং কে কি কাজ করেছিল, এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এই গল্পে কি বলছে, হাবুল সেন বলে যাচ্ছিল পোলাও, ডিমের ডালনা, রুই মাছের কালিয়া, মাংসের কোরমা। হাবুল সেন কি বলে যাচ্ছিল, নানান রকম উন্নত মানের খাবারের নাম। সেই খাবারগুলো বলার সঙ্গে সঙ্গে কি হচ্ছে দেখো, উস উস শব্দে নোলার জল টানলো টেনিদা। আগেই বলেছি নারায়ণ গঙ্গোপাধ্যায় একটা কাল্পনিক চরিত্র তৈরি করেছিল, সেই কাল্পনিক চরিত্রের নাম টেনিদা। এই গল্পটি সেই কাল্পনিক চরিত্রই উপস্থিত। বলে যা, থামলি কেন? ছাত্রছাত্রীরা এই যে বলে যা, থামলি কেন, এখানে প্রশ্ন চিহ্ন দেখতে পাচ্ছ। এটা তোমাদের পরীক্ষার খাতায় প্রশ্ন আসতেই পারে, বলে যা, থামলি কেন, এই কথাটি কে, কাকে, কখন বলেছিল। তাহলে এর উত্তর হবে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা বনভোজন গল্পে, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা বনভোজন গল্পে টেনিদা, কাল্পনিক চরিত্র টেনিদা হাবুল সেনকে এই কথাটি বলেছিল। কখন? যখন হাবুল সেন উন্নত মানের খাবারের নামগুলো বলছিল। মুরগ মুসাল্লাম, বিরিয়ানি, পোলাও, মশলদা, দোসে, চাউ চাউ, স্বামী কাবাব। তাহলে কি কি বলছিল? বলছিল যে হাবুল সেন বলে যাচ্ছে পোলাও, ডিমের ডালনা, রুই মাছের কালিয়া, মাংসের কোরমা, মুরগ মুসাল্লাম, বিরিয়ানি, পোলাও, মশলাদা, দোসে, চাউ চাউ, স্বামী কাবাব, এইসব উন্নত মানের খাবারের নাম বলে যাচ্ছিল। এবার আমাকে কিছু বলতে হয়। আমি জুড়ে দিলাম আলু ভাজা, শুক্তো, বাটি চচ্চড়ি, কুমড়ো ছোকা। টেনিদা আর বলতে দিলে না, টেনিদা আর বলতে দিলে না, গাঁক গাঁক করে চেঁচিয়ে উঠলো, থাম পেলা, থাম পেলা। তাহলে এখানে যদি প্রশ্ন আসে, এবার আমাকে কিছু বলতে হয়, আমাকে বলতে এখানে কার কথা বলা হয়েছে? তাহলে এখানে উত্তর হবে তোমাদের কি, যে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প বনভোজনের ব্যাপারে আমাকে কিছু বলতে হয় বলতে এখানে বলা হয়েছে পেলাকে। তাকে পেলার কথা বলা হয়েছে। তারপরে গল্পে কি আসছে দেখো, শুক্তো, বাটি চচ্চড়ি, দাঁত খিচিয়ে বললে, তার চেয়ে বল না হিংচে সেদ্ধ, গাঁদাল আর শিঙি মাছের ঝোল। এগুলো না বলে হিংচে সেদ্ধ, গাঁদাল আর শিঙি মাছের ঝোল, পালা জ্বরে ভুগিস আর বাকস পাতার রস খাস, এর চাইতে বেশি বুদ্ধি কি আর তোর হবে? তাহলে টেনিদা যখন পেলা বলেছিল মুঘল খাবার, বিভিন্ন উন্নত মানের খাবার ছেড়ে যখন দেশি খাবারের কথা বলেছিল, টেনিদা তাকে চেঁচিয়ে উঠে কি বলেছিল, যে তুই তো পালা জ্বরে ভুগিস, বাসক পাতার রস খাস, তোর এর চাইতে বেশি বুদ্ধি কোথায় পাবি? দিব্যি ऐसा ऐसा মোগলাই খানার কথা হচ্ছিল, তার মধ্যে ধাঁ করে নিয়ে এলি বাটি চচ্চড়ি আর বিউলির ডাল, ধ্যাত্তর। ক্যাবলা বললে, পশ্চিমে কুদরুর তরকারি দিয়ে ঠেকুয়া খাই, বেশ ভালো লাগে। এখানে ক্যাবলা কি বললো, যে পশ্চিমে কুদরুর তরকারি দিয়ে ঠেকুয়া খাই, বেশ ভালো লাগে। টেনিদা কি বলছে, বেশ ভালো লাগে? টেনিদা তিড়িং করে লাফিয়ে উঠে, কাঁচা লঙ্কা আর ছোলার ছাতু আর ভালো লাগে না, তবে তাই খাগে যা, তোদের মতো উল্লুকদের সঙ্গে পিকনিকের আলোচনা করাই ঝকমারি। টেনিদা কি বলছে, মোগলাই নামি দামি মোগলাই খাবারের ছেড়ে তোমরা ওই দেশি খাবার, তারপরে ওই কুদরুর, ঠেকুয়া, এসব কি কোনো খাবার হলো বনভোজনে? তো তোমাদের সঙ্গে মানে টেনিদা যেটা বলছে, যে তোদের সঙ্গে পিকনিকের কথা বলাই আমার কি ঝক মারি। তারপর হাবুল সেন বললেন, আহা চৈতা যাইতাছ কেন? কি বলছে, চৈতা যাইতাছ কেন?
এই চইটা যাইতাছ কেন কথাটির অর্থ কি? মানে বলতে চাইছে যে চটে যাচ্ছ কেন, চটে যাচ্ছ কেন, বলতে চাইছে চটে যাচ্ছ কেন। পোলাপানে কয়, পোলাপান মানে এখানে পোলাপান বলতে কি বলছে? পোলাপান বলতে এখানে বলছে যে এই ছেলেরা কি বলছে দেখো। বলছে পোলাপান এই গাড়ল গুলোকে জলপান করলে তবে রাগ যায়, তাও কি খাওয়া যাবে এগুলোকে? এই যে তাও কি খাওয়া যাবে এগুলোকে, প্রশ্ন কে কাকে বলেছিল? যদি প্রশ্ন আসে তোমাদের পরীক্ষায়, কে কাকে বলেছিল যে তাও কি খাওয়া যাবে এগুলোকে, এর উত্তর হবে একই ধরনের যে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা বনভোজন ব্যাপারের গল্পতে টেনিদা হাবুল সেনকে এই কথাটি বলেছিল। নিম নিসিন্দির চেয়েও অখাদ্য, এই রইল তোদের পিকনিক, আমি চললাম, তোরা ছোলার ছাতু কাঁচা লঙ্কা পিন্ডি গেল গিয়ে, আমি ওসবের মধ্যে নেই। বলছে আমি তোদের পিকনিকের মধ্যে নেই, তোরা ছোলার ছাতু কাঁচা লঙ্কার পিন্ডি গিয়ে গেল। সত্যি চলে যাই দেখছি, আর দলপতি চলে যাওয়া মানে আমরা একেবারে অনাথ। এই দলপতি, দলপতি বলতে কি? দলপতি বলতে আমরা যখন একটা পিকনিকের ব্যবস্থা করি বা কোনো পিকনিক করার জন্য ব্যবস্থাপনা নেওয়া হয়েছে, তার মধ্যে একজনের উপর সব দায়িত্ব থাকে। কি দায়িত্ব থাকে? যে চাঁদা তোলা, এই আনাজ সবজি রান্নার সরঞ্জাম কিভাবে যাবে, এসব একজনের মধ্যে দায়িত্ব থাকে, যাকে লিডার বলা চলে। এই লিডারকেই এখানে দলপতি বলা হচ্ছে। আমি টেনিদার হাত চেপে ধরলাম, আহা বসো না, একটা প্ল্যান হোক। বলছে কে হাত চেপে ধরলো টেনিদার? হাবুল সেন। বসো, একটা প্ল্যান হোক, ঠাট্টা বোঝো না। টেনিদা গজগজ করতে লাগলো, ঠাট্টা? কুমড়োর চোকা আর কুঁদরুর তরকারি নিয়ে ওসব বিচ্ছিরি ঠাট্টা আমার ভালো লাগে না। না না, ওসব কথার কথা। হাবুল সেন ঢাকাই ভাষায় বোঝাতে লাগলো, মোগলাই খানা না হইলে আর পিকনিক হইল কি? তাহলে হাবুল সেন ঢাকাই ভাষা মানে কি? ঢাকাই ভাষা মানে হচ্ছে, এখানে হাবুল সেনকে বাংলাদেশ, এখন যেটা বাংলাদেশের রাজধানী ঢাকা, সেই ঢাকায় যারা বসবাস করে তাদের কথা বলার ধরন যেমন, সেই হাবুল সেনেরও কথা বলার ধরনটা ঠিক সেরকম। তাই হাবুল সেনের কথাকে এই গল্পে বলা হচ্ছে ঢাকাই ভাষায়। তবে লিস্টি কর, টেনিদা নড়ে চড়ে বলল। তবে যে বনভোজন হবে, তাহলে একটা লিস্ট করা যাক। প্রথমে যে লিস্টটা হলো তা এই রকম, পরের স্লাইডে আমি তোমাদের বলছি প্রথমে যে লিস্টটা করা হয়েছিল সেই লিস্টে কি কি খাবারের নাম দেওয়া হয়েছিল। আগে স্লাইডে কি বললাম, যে এবারে টেনিদা বললো তাহলে চলো একটা লিস্ট করা যাক খাওয়া দাওয়ার। সেই লিস্ট, প্রথম লিস্টটা কি ছিল? বিরিয়ানি, পোলাও, কোরমা, কোপ্তা, কাবাব 2 রকম, মাছের চপ। তাহলে যদি প্রশ্ন আসে তোমাদের যে বনভোজন ব্যাপারে গল্পে যে প্রথম বনভোজনের খাবারের লিস্টটা হয়েছিল, সেই লিস্টে কি কি বলা হয়েছিল, তাহলে তোমাদের উত্তর কি হবে? বিরিয়ানি, পোলাও, কোরমা, কোপ্তা, কাবাব 2 রকম, মাছের চপ। তাহলে প্রথম লিস্টটাতে কি কি দেখলে? মাঝখানে বেরসিকের মতো বাধা দিলে ক্যাবলা। মাঝখানে এই যে কথা যে লিস্ট হয়েছিল, তখন বেরসিকের মতো ক্যাবলা বাধা দিল। তাহলে বাবুর্চি চাই, একটা চাকর, একটা মোটর লরি, 200 টাকা। বলছে মাঝখানে এই যে যখন লিস্ট হচ্ছিল তখন মাঝখানে ক্যাবলা বাধা দিয়ে কি বললো, এই এত মোগলিয়া রান্না বা এত উন্নত মানের রান্না তো আর আমরা করতে পারবো না, তাহলে এর জন্য একটা বাবুর্চি চাই। বাবুর্চি মানে হচ্ছে যে রান্না করে। এখন যারা আমরা বাংলায়
হালইকর বলি, যাকে আমরা বাংলায় হালইকর বলি। সেই বাবুর্চি চাই একটা চাকর, বাবুর্চির সঙ্গে যে কাজ করবে, একটা মোটর লরি, অত কিছু রান্না করতে গেলে সরঞ্জাম অনেক নিতে হবে। আর ক টাকা? 200 টাকা। তখন টেনিদা কি বলছে, দেখ ক্যাবলা, টেনিদা ঘুষি বাগাতে চাইলে, ওই কথা বলেই বলছে দেখ ক্যাবলা বলেই টেনিদা একটা ঘুষি বাগাতে চাইলেন। আমি বললাম চটলে কি হবে? বলছে চটলে কি হবে? এই প্রশ্নটা কে করেছে? তোমরা গল্প পড়ে বুঝতে পারছো কে করেছে? কমেন্ট বক্সে লিখে দাও। 4 জন মিলে চাঁদা উঠেছে 10 টাকা 6 আনা। তাহলে প্রশ্ন তোমাদের আসতে পারে যে বনভোজন ব্যাপার গল্পে 4 জনের মোট কত টাকা চাঁদা উঠেছে? উঠেছে কত? 10 টাকা, এই যে 10 টাকা 6 আনা। কত টাকা উঠেছে? 10 টাকা 6 আনা। টেনিদা নাক চুলকে বললে তাহলে একটু কম সম করেই করা যাক, ট্যাগখালির জমিদার সব তোদের নিয়ে ভদ্র লোকে পিকনিক করে। টেনিদা কি বললো? যখন বললো 4 জন মিলে 10 টাকা 6 আনা চাঁদা উঠেছে, তখন টেনিদা বলছে তাহলে একটু কম সম করা যাক, তোরা তো সব ট্যাগখালির জমিদার, তোদেরকে নিয়ে কি আর কেউ পিকনিক করে? আমি বলতে যাচ্ছিলাম তুমি তো দিয়েছো 6 আনা, বাকি 10 টাকা গেছে আমাদের 3 জনের পকেট থেকে। তাহলে যদি প্রশ্ন আসে তোমাদের বনভোজন ব্যাপারে টেনিদা বনভোজনের জন্য দেওয়া টাকার পরিমাণ কত, তখন উত্তর হবে 6 আনা। কিন্তু বললেই গাঁটটা, যদি সত্যি কথা বলা হয় টেনিদা গাঁটটা মারবে। আর সে গাঁটটা ঠাট্টার জিনিস নয়, জুৎসই লাগলে সে গালপাটটা উড়ে যাবে। বলছে টেনিদা যে গাঁটটা মারবে সে গাঁটটা জাতা গাঁটটা নয়, যদি ঠিকভাবে লাগে বলছে গালপাটি উড়ে যাবে। চলো আগের স্লাইডে যাওয়া যাক। এই গল্পটা বনভোজনের ব্যাপার গল্পটা সাধারণত যেমন আমাদের বনভোজন করতে গেলে যে আনন্দ, হই হুল্লোড়, মজা, ঠাট্টা, এই গল্পের মধ্যে সবকিছু বর্তমানে আছে। সেটাই দেখো কি বলছে, রফা করতে করতে শেষ পর্যন্ত লিস্টটা যা দাঁড়ালো তা এই। বলছে টাকার পরিমাণ হিসাবে রফা তো করতেই হবে। যে সেকেন্ড লিস্টটা হলো, সেই লিস্টটা হলো খিচুড়ি, পেলা রাজহাঁসের ডিম আনিবে বলিয়াছে। খিচুড়ি হবে, পেলা রাজহাঁসের ডিম আনবে। আলু ভাজা, ক্যাবলা ভাজবে। বলছে খিচুড়ি হবে, আলু ভাজা হবে, রাজহাঁসের ডিম কে আনবে? পেলা। আর ক্যাবলা কি করবে? আলু ভাজবে। পোনা মাছের কালিয়া কে রাঁধবে? পেলা। আমের আচার হাবুল দিদিমার ঘর হইতে হাত সাফাই করিবে। এই হাত সাফাই কথার অর্থ হচ্ছে না বলে বের করে নেওয়া। কি বলছে? না বলে বের করে নেওয়াকে হাত সাফাই বলে। রসগোল্লা লেডিকে নি ধারে ম্যানেজ করিতে হইবে। রসগোল্লা আর লেডিকে নি ধারে ম্যানেজ করিতে হইবে। লিস্টটা শুনে আমি হাঁড়ি মুখ করে বললাম ওর সঙ্গে আর একটা আইটেম জুড়ে দে হাবুল, টেনিদা খাবে। বলছে লিস্টটা যখন এরকম হলো শুনে আমি কি করলাম? বললাম হাঁড়ি মুখ করে বললাম যে ওর সঙ্গে আর একটা আইটেম জুড়ে দে, টেনিদা খাবে। হে হে, পেলার মগজে শুধু গোবর নেই। মানে টেনিদা হেসে হেসে বলছে পেলার মগজে শুধু গোবর নেই, 6টা খানেক ঘিলুও আছে দেখছি। তাহলে এই যে বলছে লিস্ট শুনে আমি হাঁড়ি মুখ করে বললাম ওর সঙ্গে একটা আইটেম জুড়ে দে। এটা যদি প্রশ্ন আসে, এখানে আমি বলতে কার কথা বলা হয়েছে? এখানে আমি বলতে বলা হয়েছে কার? পেলার কথা। বলেই টেনিদা আদর করে আমার পিঠ চাপড়ে দিল। গেছি গেছি বলে লাফিয়ে উঠলাম আমি। চলো আগের স্লাইডে যাওয়া যাক। গল্প পেলা কি করেছিল? গল্প আগের স্লাইডের শেষে পেলা কি করেছিল? যে আদর করে টেনিদা যখন তার পিঠ চাপড়ে দিয়েছিল তখন পেলা গেছি গেছি বলে লাফিয়ে উঠেছিল। তারপরে কি বলছে? আমরা পটল ডাঙার ছেলে, কিছুতেই ঘাবড়াই না।
চাটুজ্যেদের রোয়াকে বসে রোজ দুবেলা আমরা গন্ডায় গন্ডায় হাতি গন্ডার সাবার করে থাকি। বলছে কাদের রোয়াকে বসে? চাটুজ্যেদের রোয়াকে বসে কি করে? গন্ডায় গন্ডায় হাতি গন্ডার সাবার করে থাকি। তাই বেশ ডাঁটের মাথায় বলেছিলাম, দুধ দুধ হাঁসের ডিম খাই ভদ্রলোক। কি বলেছিল? হাঁসের ডিম খাই ভদ্রলোক, খেতে হলে রাজহাঁসের ডিম, রীতিমতো রাজকীয় ব্যাপার বা রাজকীয় খাওয়া। কিন্তু কোথায় পাওয়া যাবে শুনি? তুই যে জালিয়াতি করছিস, তুই ডিম পারবি নাকি? টেনিদা জানতে চেয়েছিল। এখানে তুই ডিম পারবি নাকি? টেনিদা এই কথাটি জানতে চেয়েছিল। কার কাছে জানতে চেয়েছিল? গল্পের বিস্তারিত আরো চলো পরিষ্কার হয়ে যাবে। আমি পারতে যাব কোন দুঃখে, কি দায় আমার? আমি মুখ বেজার করে বলেছিলাম হাসে পারবে। বলছে আমি কেন পারতে যাব, আমার কি দায় আছে? মুখ বেজার করে বলেছিল কি হাঁসে ডিম পারবে। তাহলে সেই হাঁসের কাছ থেকে ডিম তোকেই আনতে হবে। যদি না আনিস তাহলে তাহলে কি হবে বলবার দরকার ছিল না, কিন্তু কি গেরো বলো দেখি। কাল রবিবার ভোরের গাড়িতেই আমরা বেরোবো পিকনিকে। তাহলে বনভোজনের ব্যাপারে পিকনিকে যাবার কথা কবে বলা হয়েছে? ভোরের, রবিবার ভোরের গাড়িতে। আজকের মধ্যেই রাজহাঁসের ডিম জোগাড় করতে না পারলে তো গেছি। পাড়ায় ভন্টাদের বাড়ি রাজহাঁস আছে গোটা কয়েক। তাহলে কাদের বাড়ি পাড়ায় রাজহাঁস আছে? ভন্টাদের বাড়ি। ভন্টাদের বাড়ি রাজহাঁস আছে গোটা কয়েক। কি ডিম টিমও তারা নিশ্চয়ই পারে। আমি ভন্টাকেই পাকড়ালাম, কিন্তু কি খলিফা ছেলে ভন্টা। বলছে ভন্টাদের বাড়ি রাজহাঁস আছে, তারা ডিম পারে, তাহলে ডিম পাড়তে গেলে তাদের বাড়ির ছেলেকে ধরতে হবে। আমি ভন্টাকে ধরলাম, কিন্তু বলছে কি 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 খলিফা ছেলে ভন্টা। বলছে দুয়ানা পাঁঠার ঘুগনি আর ডজন খানেক ফুলুরি সাবড়ে তবে মুখ খুললো। কি বললো? ডিম দিতে পারি, তবে নিজের হাতে বার করে নিতে হবে বাক্স থেকে। বলছে কি ডিম দিতে পারি, নিজের হাতে বাক্স থেকে বার করে নিতে হবে। তুই দে না ভাই এনে, একটা আইসক্রিম খাওয়াবো। তাহলে ভন্টার কাছ থেকে রাজহাঁসের ডিম নেবার জন্য কি বলছে, তাকে পাঁঠার ঘুগনি খাওয়ানো হলো, ডজন খানেক ফুলুরি খেলো, তারপরেও বলছে তুই দে না ভাই এনে, একটা আইসক্রিম খাওয়াবো। ভন্টা ঠোঁট বাঁকিয়ে বলছে নিজেরা পোলাও মাংস সাঁটাবেন আর আমার বেলায় আইসক্রিম, ওতে চলবে না। ইচ্ছে হয় নিজে বের করে নাও, আমি বাবা ময়লা ঘাঁটতে পারবো না। কি করি? রাজি হতে হলো। ঘন্টা বললে দুপুর বেলায় আসিস, বাবা মেজদা অফিসে যাওয়ার পরে, মা তখন ভোঁস ভোঁস করে ঘুমোয়। ঘন্টা কি বলেছিল? রাজহাঁসের ডিম নেবার জন্য কখন আসিস? যখন বাবা আর মেজদা অফিসে চলে যাবে দুপুর বেলায়, মা তখন ভোঁস ভোঁস করে ঘুমাবে, তখন তুই আসিস, আমি তোকে রাজহাঁসের ডিমের ব্যবস্থা করে দেব, সেই সময় ডিম বার করে দেব। গেলাম দুপুরে, উঠোনের এক পাশে কাঠের বাক্স, তার ভিতরে সার সার খুপড়ি, গোটা দুই হাঁস ভিতরে বসে ডিমে তা দিচ্ছে। ঘন্টা বললে যা নিয়ে আয়। কিন্তু কাছে যেতেই বিতি কিচ্ছিরি ভাবে ফ্যাঁস ফ্যাঁস করে উঠলো হাঁস দুটো। ফোঁস ফোঁস করছে যে। ঘন্টা উৎসাহ দিল, ডিম নিতে এসেছিস, একটু আপত্তি করবে না? বলছে তুমি একটা জিনিস দেখবে, যার কাছ থেকে কিছু নিতে যাও সে কিন্তু তোমাকে সহজে দিয়ে দেবে না। একটা হাঁসের কাছে তার ডিম মানে তার বাচ্চার সমান। সে সেই হাঁসটা সেই ডিমটাকে যত্ন সহকারে আগলে রাখে, সহজে কিন্তু কাউকে হাত দিতে দেয় না। এই গল্পেও ঠিক সেই জিনিসটাই হচ্ছে। তোর কোনো ভয় নেই পেলা, দে হাত ঢুকিয়ে। তোর কোনো ভয় নেই পেলা, দে হাত ঢুকিয়ে। তাহলে আগের স্লাইডে আমি প্রশ্ন করেছিলাম কি, যে রাজহাঁসের ডিম আনার জন্য বা টেনিদা কাকে বলেছিল?
যে ডিম কি তুই পারবি, তাহলে সেই প্রশ্নের উত্তর হচ্ছে টেনিদা প্যালাকে জিজ্ঞাসা করেছিল ডিম কি তুই পারবি, হাত ঢুকিয়ে দেব। প্যালা ঘন্টাকে জিজ্ঞাসা করছে হাত ঢুকিয়ে দেব, কোথায় ঢোকানোর কথা বলেছে, যে ওই রাজহাঁসের বাসকে, তাই তো, রাজহাঁসের যে খোপ সারি সারি খুপড়ি করা আছে ওই খুপড়ির মধ্যে হাত ঢুকিয়ে দেওয়ার কথা বলেছে। কিন্তু কি বিচ্ছিরি ময়লা, ময়লা আর বদখত গন্ধ। বলছে শুধু ময়লা নেই, ময়লার সঙ্গে বদখত গন্ধ। বলছে একেবারে নাড়ি উল্টে আসে, তার উপরে যেরকম ঠোঁট ফাঁক করে ভয় দেখাচ্ছে, মানে প্যালার মনের মধ্যে একটা ভয় আছে যে যদি আমি হাতটা দিয়ে দিই, ওরা যা ভয় দেখাচ্ছে দুটো ঠোঁট ফাঁক করে, যদি কামড়ে টামড়ে নেয়, এমনিতেই তো ময়লা আর বদখত গন্ধ, মানে পেটের নাড়ি উল্টে আসার খাপ। ঘন্টা বললে চিয়ারা প্যালা লেগে যা। ঘন্টা চেলাকে উৎসাহ করছে, আরে ডিম আনতে এসেছিস, একটু তো ভয় দেখাবে, হাতটা দিয়েই দে। যা থাকে কপালে বলে যেই হাত ঢুকিয়েছি সঙ্গে সঙ্গে ওরে বাপরে খটাং করে হাঁসটা হাত কামড়ে ধরলো, সে কি কামড়, হাই মাই করে চেঁচিয়ে উঠলাম আমি। বলছে প্যালা যখনই হাতটা খুপড়ির মধ্যে ঢুকিয়েছে, রাজহাঁসটা দিয়েছে খট করে কামড়ে, সে এমনি তেমনি কামড় নয়, যা কামড় দিয়েছে সে কি করেছে, হাই মাই করে চেঁচিয়ে উঠেছে প্যালা। কি হয়েছে রে ঘন্টা, নিচে এত গোলমাল কিসের? এই যে কি হয়েছে রে ঘন্টা, নিচে এত গোলমাল কিসের, এটা প্রশ্ন আসতেই পারে। কে ঘন্টাকে এই কথা জিজ্ঞাসা করেছিল? জিজ্ঞাসা করেছিল ঘন্টাকে ঘন্টার মা। কি, কেন জিজ্ঞাসা করেছিল? ওই যে নিচে ওই হাঁসের ডিম বার করতে এসেছিল না প্যালা, ডিম নিতে এসেছিল, ডিম নিতে গিয়ে হাঁস কামড় দিয়েছে, কামড় দিয়ে ব্যথা আর সহ্য করতে পারছে না, প্যালা চেঁচিয়ে উঠেছে, সেই আওয়াজ শুনে ঘন্টার মা ঘন্টাকে জিজ্ঞাসা করেছিল। ঘন্টার মার গলার আওয়াজ পাওয়া গেল, আমি আর নেই, হ্যাঁচকা টানে হাঁসের ঠোঁট থেকে হাত ছাড়িয়ে চোঁচা দৌড় লাগলাম। বলছে ঘন্টার মায়ের গলার আওয়াজ শুনে আমি আর ওখানে দাঁড়ালাম না, হাঁসের মুখ থেকে হাতটা হ্যাঁচকা টান মেরে বের করে নিয়ে একদম চোঁচা মানে প্রাণ ভয়ে পালাতে লাগলাম। কি হলো, দরদর করে রক্ত পড়ছে তখন, রাজহাঁস এমন রাজকীয় কামড় বসাতে পারে কে জানতো। কিন্তু কি ফেরেবাজ ঘন্টাটা, ঘন্টাটা কিরকম ফেরেবাজ ছেলে দেখো, জানে আর রাজহাঁস কামড়াবে তবুও বললো হাতটা ভেতরে দিয়ে দাও। জেনে শুনে ব্রাহ্মণের ছেলের রক্তপাত ঘটালো, জেনে শুনে ব্রাহ্মণের ছেলের রক্তপাত ঘটালো। এটা প্রশ্ন আসতে পারে, এখানে ব্রাহ্মণের ছেলে বলতে কাকে বোঝানো হয়েছে, আর কে জেনে শুনে রক্তপাত ঘটালো, কিভাবে ঘটালো? তাহলে গল্পের মধ্যে কি আছে? গল্পের মধ্যে আছে যে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প বনভোজন ব্যাপারে ঘন্টার কথা এখানে বলা হয়েছে, কারণ ঘন্টা জানতো তাদের বাড়ির রাজহাঁস কামড় দেয়, তা সত্ত্বেও প্যালাকে সে উৎসাহিত করেছিল রাজহাঁসের ডিম বার করার জন্য। বোঝা গেল ছাত্রছাত্রীরা? তাহলে আচ্ছা পিকনিকটা চুকে যাক, দেখে নেবো তারপর ওই পাঁঠার ঘুগনি আর ফুলুরির শোধ তুলে ছাড়বো, কি করা যায়, ঘাটের পয়সা দিয়ে মাদ্রাজি ডিমই কিনতে হলো গোটা কয়েক। বলছে আর তো কোনো উপায় নেই, পাড়ায় আর কারোর বাড়ি রাজহাঁস নেই, তাহলে বাধ্যতামূলক নিজের পয়সা দিয়ে গোটা কয়েক মাদ্রাজি ডিম কিনে নিয়ে এলো। আগে স্লাইডে দেখা গেল মাদ্রাজি ডিম কিনে নিয়েছে প্যালা, প্যালা মাদ্রাজি ডিম কিনে এনেছে, এনে তারপরে কি হচ্ছে, পরের দিন সকাল শ্যামবাজার স্টেশনে। তাহলে পরের দিন সকাল, তার মানে ওই যে বনভোজনের যে দিনটা স্থির হয়েছিল রবিবার, রবিবার সকালে কি হয়েছে, শ্যামবাজার স্টেশনে পৌঁছে দেখি টেনিদা ক্যাবলা হাবুল এর মধ্যেই মার্টিনের রেলগাড়িতে চেপে বসে আছে। তাহলে আমাদের বনভোজনের যাত্রা কোথা থেকে শুরু হচ্ছে? শ্যামবাজারের স্টেশন থেকে। কিসে করে যাত্রাটা শুরু হচ্ছে? মার্টিনের রেলগাড়িতে। এই যে মার্টিনের রেলগাড়িতে, আর কোথা থেকে যাত্রা শুরু হচ্ছে? শ্যামবাজার স্টেশন। তাহলে আমাদের যাত্রা শুরু হয়েছিল শ্যামবাজার স্টেশন আর মার্টিনের রেলগাড়ি চেপে, সঙ্গে একরাশ হাঁড়ি কলসি, চালের পুটলি, তেলের ভাঁড়। সঙ্গে কি কি ছিল? একরাশ হাঁড়ি কলসি,
চালের পুটলি তেলের ভাঁড়। গাড়িতে গিয়ে উঠতে টেনিদা হাঁক ছাড়লো, এনেছিস রাজহাঁসের ডিম? দুর্গা নাম করতে করতে পুটলি খুলে দেখালাম, এর নাম রাজহাঁসের ডিম। ইয়ার্কি পেয়েছিস? ইয়ার্কি পেয়েছিস এটাও প্রশ্ন আসতে পারে। সাধারণত তোমরা বুঝতে পারছো ইয়ার্কি পেয়েছিস কথাটা কে কাকে বলেছিল। টেনিদা পেলাকে বলেছিল। টেনিদা গাঁটটা বাগালো। আমি গাড়ির খোলা দরজার দিকে সরে গেলাম। মানে ছোট্ট রাজহাঁসের ডিম কিনা, মানে গাঁটটা তো বাগিয়েছিল, লাগেনি। পেলা দরজার দিকে সরে গিয়ে বলছে, আরে এটা রাজহাঁসের ডিম, কিন্তু একটু ছোট ছোট রাজহাঁসের, দেখতে পাচ্ছ? বলছে এটা রাজহাঁসের ডিম, ছোট্ট রাজহাঁস কিনা। ছোট রাজহাঁস কি পেয়েছিস আমাকে শুনি, পাগল না পেট খারাপ? হাবুল সেন বললে, ছাড়ান দাও ছাড়ান দাও, ডিম তো আনছে। এই ছাড়ান দাও কথার অর্থ হলো ছেড়ে দাও। ডিম তো এনেছে, রাজহাঁসের হোক চাই মাদ্রাজি হোক, যে কোনো একটা তো ডিম এনেছে। টেনিদা গর্জন করে বললে, ডিম এনেছে না কচু? এই তোকে বলে রাখছি পেলা, ডিমের ডালনা থেকে তোর নাম কেটে দিলাম। রাজহাঁসের ডিম আনার পরিবর্তে মাদ্রাজি ডিম আনতে টেনিদা পেলাকে কি বলেছিল, যে এই ডিমের ডালনা থেকে তোমার নাম কাটা গেল। এক টুকরো আলু পর্যন্ত নয়, একটু ঝোলও নয়। বলছে ওই ডিমের ডালনার, তুমি ভাবছো ডিম রাজহাঁসের বদলে মাদ্রাজি ডিম এনেছো বলে শুধু ডিমের ডালনার ডিমটা দেবো না, তা নয়, আলুও দেবো না, ঝোলও দেবো না। মন খারাপ করে আমি বসে রইলাম। ডিমের ডালনা আমি ভীষণ ভালোবাসি, তাই থেকেই আমাকে বাদ দেওয়া। তাহলে এখানে প্রশ্ন আসতে পারে, ডিমের ডালনা আমি ভীষণ ভালোবাসি, কার কথা বলেছে? ডিমের ডালনা ভীষণ ভালোবাসি, এই প্রশ্নটাতে আসতেই পারে যে এখানে কার কথা বলেছে, কে ডিমের ডালনা প্রচুর ভালোবাসে। এখানে উত্তর হচ্ছে পেলা। আচ্ছা বেশ, খেও তোমরা, এমন নজর দেব পেট ফুলে ঢোল হয়ে যাবে তোমাদের। বলছে আমি তো ডিমের ডালনা ভীষণ ভালোবাসি, আমাকে যখন ওটা থেকে বাদ দেবে আমি এমন নজর দেব পেট ফুলে ঢোল হয়ে যাবে। পি করে বাঁশি বাজলো, নড়ে উঠলো মার্টিনের রেলগাড়ি। কি? পি করে বাঁশি বেজে উঠলো, নড়ে উঠলো মার্টিনের রেল। তারপর ধস ধস ভোঁস ভোঁস করে এর রান্নাঘর ওর ভাড়ার ঘরের পাশ দিয়ে গাড়ি চললো। টেনিদা বললে, বাগুইআটি ছাড়িয়ে আরো 4টে স্টেশন। তাহলে টেনিদাদের গন্তব্য থেকে বাগুইআটি কত দূরে? 4টে স্টেশন দূরে। তার মানে প্রায় 1 ঘন্টার মামলা। লেডিকেনির হাঁড়িটা বার কর। ক্যাবলা বললে, এক্ষুনি? তাহলে পৌঁছবার আগেই তো সাফ হয়ে যাবে। ক্যাবলা টেনিদাকে জিজ্ঞাসা করছে, লেডিকেনির হাঁড়িটা কি এক্ষুনি বার করতে হবে? তাহলে তো গন্তব্যস্থলে পৌঁছানোর আগেই লেডিকেনি শেষ হয়ে যাবে। টেনিদা বলল, সাফ হবে কেন? দুটো একটা চোখে দেখবো শুধু। টেনিদা বলছে, কেন সাফ কেন হবে? দুটো একটা চোখে দেখবো। আমার বাবা ট্রেনে চাপলেই খিদে পায়, এই 1 ঘন্টা ধরে শুধু শুধু বসে থাকতে পারবো না, বের কর হাঁড়ি চটপট। তাহলে কার ট্রেনে উঠলে খিদে পায়? টেনিদার। হাঁড়ি চটপট বেরোলো, মানে বেরুতেই হলো তাকে। তারপর মার্টিনের রেলের চলার তালে তালে ঝটপট করে সাবার হয়ে চললো। কি সাবার হচ্ছে ঝটপট করে? লেডিকেনি গুলো। আমি ক্যাবলা হাবুল সেন জুলজুল করে শুধু তাকিয়ে রইলাম। একটা লেডিকেনি চেখে দেখতে আমরাও যে ভালোবাসি। বলছে ট্রেন যত যাচ্ছে টেনিদা একটা একটা করে লেডিকেনি সাবার করে যাচ্ছে, এরা শুধু ওই ক্যাবলাদের মতো জুলজুল করে দেখছে। এরাও যে খেতে ভালোবাসে সে কথা আর মুখ ফুটে বলাই গেল না। চলো আগের স্লাইডে গিয়ে দেখি কি বলতে চাইছে আরো। বলছে স্টেশন থেকে নেমে প্রায় মাইল খানেক হাঁটার পর, কি স্টেশন থেকে নেমে প্রায় মাইল খানেক হাঁটার পরে ক্যাবলার মামার বাড়ি। কাঁচা রাস্তা, এঁটেল মাটি, তার উপর কাল রাতে এক পশলা বৃষ্টি হয়ে গেছে আবার। বলছে স্টেশন থেকে নামার পর ক্যাবলার মামার বাড়ি যেতে মাইল খানিক হাঁটার পর
সেই পথটা কিরকম, কাঁচা রাস্তা, এঁটেল মাটি, তার উপর গতকাল রাত্রে বৃষ্টি এক পশলা হয়ে গেছে। আগে থেকেই রসগোল্লার হাঁড়িটা বাগিয়ে নিল টেনিদা। টেনিদা কি নিয়ে নিল, স্টেশন থেকে নেমেই রসগোল্লার হাঁড়িটা। এটা আমি নিচ্ছি, বাকি মোট ঘাট গুলো তোরা নি। এটা প্রশ্ন আসতে পারে, এটা আমি নিচ্ছি, বাকি মোট ঘাট গুলো তোরা নি, কথাটি কে কাদের বলেছে? এই কথাটি বলেছিল টেনিদা, হাবুল সেন, প্যালা আর ক্যাবলাকে। এই গল্পের প্রধান চরিত্র কিন্তু ভালো করে লক্ষ্য করে দেখো, চারটি। কে কে? হাবুল সেন, প্যালা, টেনিদা আর ক্যাবলা। এদের মধ্যে দলপতি ছিল টেনিদা। বাকি পার্শ্ববর্তী অনেক চরিত্র আছে, যেমন ঘন্টা, ঘন্টার মা, আরো আছে, আগে চলো দেখতে পাবে। কিন্তু এই গল্পের প্রধান চরিত্র কিন্তু চারটি। রসগোল্লা বরং আমি নিচ্ছি, তুমি চালের পোটলাটা নাও টেনিদা। লেডিকেনির পরিণামটা ভেবে আমি বলতে চেষ্টা করলাম। টেনিদা চোখ পাকালো, খবরদার প্যালা। তার মানে এই যে লেডিকেনির পরিমাণটা ভেবে আমি বলতে চেষ্টা করলাম যে রসগোল্লা বরং আমি নিচ্ছি, চালের পোটলাটা তুমি নাও। এই কথাটা কে কাকে বলেছিল? প্যালা টেনিদাকে বলেছিল। ওসব মতলব ছেড়ে দে, টুপটাপ করে দু চারটে গালে ফেলবার বুদ্ধি, তাই নয়? হুম বাবা, চালাকি না চলিস সত্যি। দীর্ঘশ্বাস ফেলে গাঁটরিটা বোচকাটা কাঁধে ফেলে আমরা তিনজনেই প্রায় এগোলাম। গভীর নিঃশ্বাস ফেলে তারা পোটলা গাঁটলি সবকিছু নিয়ে এগুলো। সরি, এটা চলি সত্যি নয়, চলতিসি। কিন্তু পাও, 3 পাও যেতে হলো না, কিন্তু 3 পাও যেতে হলো না। তার আগেই ধাই ধপাস টেনে একখানা রাম আচার খেলো হাবু। এই খেয়েছে কচু পোড়া, টেনিদা চেঁচিয়ে উঠলো। সারা গায়ে কাদা মেখে হাবুল উঠে দাঁড়ালো। হাতের ডিমের পুটলিটা তখন কুকড়ে এইটুকু হয়ে গেছে, হলদে রস গড়াচ্ছে তা থেকে। বলছে হাবুল ডিমের পুটলিটা নিয়ে আছাড় খাবার পরে ডিমের পুটলি সামান্য হয়ে গেছে, আর তা থেকে কি হচ্ছে, হলুদ রস গড়াচ্ছে, মানে ডিম পুরো ভেঙে তছনছ। যখন হাবুল সেন ধাই ধাপাস করে আছাড় খেয়েছিল, তারপরে ক্যাবলা মানে ডিমগুলো ভেঙে যাবার দৃশ্য দেখে ক্যাবলা কি বলছে? ক্যাবলা বললে, ডিমের ডালনার 12টা বেজে গেল। মস্করা করে, মজা করে ক্যাবলা বলছে, ও ডিমের ডালনার 12টা বেজে গেছে, ডিমের ডালনা খাওয়া হয়ে গেছে। তা গেল, করুণ চোখে আমরা তাকিয়ে রইলাম সেই দিকে। ইস, এত কষ্টের ডিম। ওরই জন্যে রাজহাঁসের কামড় পর্যন্ত খেতে হয়েছে, ওরই জন্যে রাজহাঁসের কামড় পর্যন্ত খেতে হয়েছে। টেনিদা হুঙ্কার দিয়ে উঠলো, দিলে সব পণ্ড করে। এই ঢাকায় বাঙালটাকে সঙ্গে নেই, ভুল হয়েছে। বলছে এই ঢাকায় বাঙালটাকে সঙ্গে এনেই ভুল হয়েছে। ঢাকায় বাঙাল বলতে এখানে কাকে বোঝানো হয়েছিল? হাবুল সেনকে। পিটিয়ে ঢাকায় পরোটা করলে তবে রাগ যায়। আমি বলতে যাচ্ছিলাম, হাবুল 4 টাকা দিয়ে 4 টাকা চাঁদা দিয়েছে, তার আগেই কি যেন একটা হয়ে গেল। হঠাৎ মনে হলো আমার পা দুটো মাটি ছেড়ে শো করে শূন্যে উড়ে গেল। আর তারপরেই কাদা থেকে যখন উঠে দাঁড়ালাম, তখন আমার মাথা মুখ বেয়ে আচারের তেল পড়ছে, গড়াচ্ছে। ওই অবস্থাতেই চেটে দেখলাম একটুখানি, বেশ ঝাল ঝাল টক টক বেড়ে আচারটি করেছিল হাবুলের দাদিমা। ক্যাবলার আবার ঘোষণা করলো। ক্যাবলা কি প্রথমে ঘোষণা করলো যে ডিমের ডালনার 12টা বেজে গেছে, ক্যাবলা আবার ঘোষণা করলো আমের আচারের 1টা বেজে গেল। টেনিদা খেপে বললো, চুপ করবি ক্যাবলা, এক চড়ে গালের বোম্বা উড়িয়ে দেব। যখন যখন ক্যাবলা মজা করে রসিকতা করে বলছিল, যেমন অনেক সময় তোমরা কেউ আদালতে যাচ্ছ কি, গিয়েছো কি যাওনি আমি জানি না, আদালতে গেলে দেখবে আসামিকে যেমন উপস্থিত করতে বলা হয়, সেইভাবেই ঠিক ক্যাবলা বলছে যে ডিমের ডালনার 12টা বেজে গেল। যখন আবার
আমের আচার নিয়ে পড়ে গেল পেলা, তখন ক্যাবলা বলছে আমের আচারের একটা বেজে গেল। মানে মজা রসিকতা বনভোজনে যেটা হয়ে থাকে সেটাই এখানে চলছে। তারপর কি হলো দেখো, যখন ক্যাবলা বললো যে আমের আচারের একটা বেজে গেল, তারপর কি হচ্ছে দেখো ছাত্রছাত্রীরা। কিন্তু তার আগেই টেনিদা বলছে, টেনিদা যে ক্যাবলাকে বলেছিল মেরে বোম্বা উড়িয়ে দেবো, তার আগেই টেনিদার বোম্বা উড়লো, মানে সেট লম্বা হলো কাদায়। টেনিদা এতক্ষণ ক্যাবলাকে মারার জন্য উদ্যত হয়েছিল, সেই কিনা কাদায় আছাড় খেয়ে পড়লো। 7 হাত দূরে ছিটকে গেল রসগোল্লার হাঁড়ি। তাহলে রসগোল্লার হাঁড়ি কত হাত দূরে ছিটকে পড়েছে ছাত্রছাত্রীরা? 7 হাত। ধপধপে সাদা রসগোল্লা গুলো পাশের কাদা ভরা খানায় গিয়ে পড়ে একেবারে নেবুর আচার হয়ে গেল। বলছে কি হয়েছে? একেবারে নেবুর আচার। তার মানে টেনিদা যখনই আছাড় খেয়ে পড়লো, রসগোল্লার হাঁড়িটা গিয়ে তার পড়লো কোথায়? পাশের একটা কে ওই যে ছিটকে রসগোল্লার হাঁড়ি গিয়ে পড়লো একটা কাদা ভরা খানায়। ওই কাদা ভরা খানায় যখন সাদা ধবধবে রসগোল্লা গুলো পড়লো, সেগুলো কি আর সাদা থাকে? সে মাটির রং নিয়ে নিয়েছে। তাই বলছে রসগোল্লা গুলো একেবারে খানায় পড়ে গিয়ে নেবুর আচার হয়েছে। ক্যাবলা বললে রসগোল্লার দুটো বেজে গেল। আবার ক্যাবলা রসিকতা করছে যে এতক্ষণ ডিম গেল, আচার গেল, এবার রসগোল্লারও দুটো বেজে গেল। এবার টেনিদা একটা কথাও বললে না, বলবার ছিলই বাকি। রসগোল্লার শোকে বুক ভাঙা দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে চারজনে পথ চলতে লাগলাম আমরা। চারজনে বলতে ওই একই জিনিস, টেনিদা, হাবুল সেন, পেলা আর ক্যাবলা, চারজন পথ চলতে লাগলো। টেনিদা তবু লেডিকানি গুলো সাবার করেছে। বলছে আমরা তো এখনো পর্যন্ত কিছু পাইনি, তবু তো টেনিদা লেডিকেনি গুলো সাবার করেছে। কিন্তু আমাদের সান্ত্বনা কোথায়? অমন স্পঞ্জ রসগোল্লা গুলো 5 মিনিট পরে টেনিদাই কথা কইল, তবু পোনা মাছগুলো আছে, কি বলিস? তাহলে ওই কাদায় পিছলে পড়ে যাওয়া বা আছাড় খাওয়ার পর কত মিনিট পর টেনিদা কথা বললো? 5 মিনিট পর। খিচুড়ির সঙ্গে মাছের কালিয়া আর আলু ভাজা নেহাত মন্দ হবে না। হ্যাঁ, বলছে খিচুড়ির সঙ্গে মাছের কালিয়া আর আলু ভাজা নেহাত মন্দ হবে না। ছাত্রছাত্রীরা, আগে একটা গল্প তোমরা শুনেছো কি জানি না, তবুও বলছি। সে মনে আছে শিয়াল আর আঙুরের গল্প? শিয়াল অনেকবার চেষ্টা করেছিল আঙুর ফল খাবার জন্য, অনেকবার লাফিয়েছে। যখন অত্যাধিকবার লাফিয়ে শিয়াল হাঁপিয়ে গিয়েছিল, তখন শিয়াল কি বলেছিল? দূর, এই ফল খাই নাকি, এই ফল টক। মানে যখন ভাগ্যে এলো না, তখন কোনো তো একটা অজুহাত দিতে হবে। এখানেও ঠিক টেনিদা সেরকম একটা অজুহাত দিচ্ছে। হাবুল বললে হ হ সেই ভালো, বেশি খাইলে পেট, এখানে প্যাট বলা হয়েছে, এটা বাংলাদেশি ভাষা, তাই প্যাট, আমাদের ভাষায় পেট, পেট গরম হইব, গুরু পাক না খাওয়াই ভালো। ক্যাবলা মিট মিট করে হাসলো। শিয়াল বলেছিল ওই যে আগের কথাটা বললাম যে অতিশয় খাট্টা, হ্যাঁ আঙুর ফল অতিশয় খাট্টা। ক্যাবলা ছেলেবেলায় পশ্চিমে ছিল, তাই 2-1টা হিন্দি শব্দ বেরিয়ে পড়ে মুখ থেকে। টেনিদা বললে খাট্টা, বেশি পাটামি করবি তো 4টা বসিয়ে দেব, বেশি পাটামি করবি তো 4টা বসিয়ে দেব। ক্যাবলা ভয়ে স্পিকটি নট, ভয়ে চুপ করে গেল। আমি তখনও নাকের পাশ দিয়ে ঝাল ঝাল টক টক তেল চাটছি। হঠাৎ বুক পকেটটা কেমন ভিজে ভিজে মনে হলো। হাত দিয়ে দেখি বেশ বড় সড়ো একটা টুকরো আমের আচার তার ভেতরে কায়েমি হয়ে আছে। বলছে হঠাৎ মনে হলো বুক পকেটে ভিজে ভিজে দেখছি যে আমের একটা বড় সড়ো আমের আচারের একটা অংশ সেখানে রয়ে গেছে। জয়গুরু এদিক ওদিক তাকিয়ে টপ করে সেটা তুলে নিয়ে মুখে পুরে দিলাম। বলছে কি? জয়গুরু বলে এদিক ওদিক তাকিয়ে সেটা মুখে পুরে দিয়েছে। সত্যি হাবুলের দিদিমা বেড়ে আচার করেছিল, আরো গোটা কয়েক যদি ঢুকতো
বাগান বাড়িতে পৌঁছলাম আরো 15 মিনিট পর। চারিদিকে সুপুরি আর নারকেলের বাগান, একটা পানা ভর্তি পুকুর, মাঝখানে একতলা বাড়িটা, কিন্তু ঘরের চাবি বন্ধ। মালিটা কোথায় কেটে পড়েছে কে জানে। বলছে স্টেশন থেকে অনেকক্ষণ পর যখন তারা মামার সেই বাগান বাড়িতে এলো, বাগান বাড়িটা কেমন ছিল? সুপুরি আর নারকেলের বাগান, একটা পানা ভর্তি পুকুর, মাঝখানে একতলা বাড়িটা। টেনিদা বললে কুছ পরবা নেই, চুলোই যাক মালি, বলং বলং বাহু বলং। নিজেরা উনুন খুঁড়বো, খড়ি কুড়োবো, রান্না করব, মালি বেটা থাকলেই তো তাকে ভাগ দিতে হতো। বলছে মালি বেটা থাকলেই তো তাকে ভাগ দিতে হতো, এই কথা কে বলেছে? এই কথা টেনিদা বলেছিল। যা হাবুল, ইট কুড়িয়ে আন, উনুন করতে হবে। তেলা কাঠ কুড়িয়ে নিয়ে আয়, ও ক্যাবলাকেও সঙ্গে নিয়ে যা। তাহলে ওইখানে গিয়ে টেনিদা কাকে কি বললো? হাবুলকে বললো, যা হাবুল। কি বললো হাবুলকে? যা হাবুল, ইট কুড়িয়ে আন, উনুন করতে হবে। পেলাকে কি বললো? কাঠ কুড়িয়ে নিয়ে আয়, ক্যাবলাকেও সঙ্গে নিয়ে যা। চলো পরের স্লাইডে কি আছে দেখি। তারপর কি হলো দেখো ছাত্রছাত্রীরা, বলছে আর তুমি? আমি ফোর্স করে জিজ্ঞাসা করে ফেললাম। আমি একটা নারকেল গাছে হেলান দিয়ে টেনিদা হাই তুললো। আমি এগুলো সব পাহারা দিচ্ছি, সব চাইতে কঠিন কাজটাই নিলাম আমি। শিয়াল কুকুর এলে তাড়াতে হবে তো, যা তোরা হাতে হাতে বাকি কাজগুলো চটপট সেরে আয়। যখন টেনিদাকে জিজ্ঞাসা করা হয়েছে তুমি কি করবে, বলছে আমি এগুলো পাহারা দেবো, শিয়াল কুকুর তাড়াতে হবে তো। কিভাবে বলছিল? একটা নারকেল গাছে হেলান দিয়ে হাই তুলতে তুলতে। কঠিন কাজ বটে, স্কুলের পরীক্ষার গার্ডেদেরও অমনি কঠিন কাজ করতে হয়। ত্রৈরাসিকের অঙ্ক কষতে গিয়ে যখন ঘোড়া ঘোড়া ঘাস ঘাস নিয়ে আমাদের দম আটকাবার জো। বলছে ত্রৈরাসিকের অঙ্ক কষতে গিয়ে যখন ঘোড়া ঘোড়া ঘাস ঘাস নিয়ে আমাদের দম আটকাবার জো, তখন গার্ড মোহিনী বাবুকে টেবিলে পা তুলে দিয়ে ফোঁড়র ফো শব্দে নাক ডাকতে দেখেছি। বলছে টেনিদা যে কাজটা নিয়েছে সেটা খুব শক্ত। কেন এরকম শক্ত কাজ আমাদের স্কুলের কে? মোহিনী বাবুকেও করতে দেখেছি। টেনিদা বললে যা যা, সব দাঁত বের করে দাঁড়িয়ে আছিস কেন? ঝাঁ করে রান্নাটা করে ফেল, বড্ড খিদে পেয়েছে। তা পেয়েছে বই কি, পুরো এক হাড়ি লেডিকেনি এখনো গজগজ করছে পেটের ভিতরে। আমাদের বরাতেই তো শুধু অষ্টরম্ভা, পেঁচার মতো মুখ করে আমরা কাঠখড়ি সব কুড়িয়ে আনলাম। টেনিদা লিস্টটি বার করে বললে মাছের কালিয়া পেলা রাঁধিবে, যেমনটি আগে বলা হয়েছিল মাছের কালিয়া কে রাঁধবে? পেলা রাঁধিবে। চলো আমাকে দিয়েই শুরু। আমি মাথা চুলকে বললাম খিচুড়ি টিচুড়ি আগে হয়ে যাক তবে তো। পেলা বলছে যে এসেই আমাকে দিয়েই শুরু করবেন। আমি কি বললাম? যে আগে খিচুড়ি টিচুড়ি হয়ে যাক তারপরে তো। খিচুড়ি লাস্ট আইটেম, গরম গরম খেতে হবে। এটা কে বলেছিল খিচুড়ি লাস্ট আইটেম গরম গরম খেতে হবে? তোমরা যদি বুঝতে পারো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, উত্তরটা আমি বলে তারপরে তোমাদের গল্প শেষ করব। কালিয়া সকলের আগে, নে পেলা লেগে যা। ক্যাবলার মা মাছ কেটে নুন টুন মাখিয়ে দিয়েছিলেন, তাই রক্ষা। তাহলে মাছ কেটে নুন টুন কে মাখিয়ে দিয়েছিলেন? ক্যাবলার মা। কড়াইতে তেল চাপিয়ে আমি মাছ ঢেলে দিলাম তাতে, আর একই কাণ্ড, মাছ দেবার সঙ্গে সঙ্গে কড়াই ভর্তি ফেনা। তারপরে আর কথা নেই, অতগুলো মাছ তালগোল পাকিয়ে গেল একসঙ্গে। মাছের কালিয়া নয়, মাছের হালুয়া। বলছে যতগুলো মাছ একসঙ্গে তালগোল পাকিয়ে গেল, মাছের কালিয়া রান্না হলো না, মাছের হালুয়া হয়ে গেল। ক্যাবলা আদালতের পেয়ারাদার মতো ঘোষণা করলো, মাছের কালিয়ার 3টে বেজে গেল। এর আগে তোমাদের সঙ্গে আলোচনা করলাম যে আদালতের যে মানে এই যে বললো না
পেয়াদার। এই পেয়াদারের ব্যাপারে আগেই আলোচনা করলাম। আদালতের পেয়াদার যেমন ভাবে আসামিকে ডাকে সেইভাবে ক্যাবলা ঘোষণা করলো মাছের কালি আর 3টে বেজে গেল। তবে রে স্টুপিড, টেনিদা তড়াক করে লাফিয়ে উঠলো। কাঁচা তেলে মাছ দিয়ে তুই কালিয়া রাঁধছিস? এবার তোর পালা জ্বরের পিলেরই একদিন কি আমার একদিন। এ তো মার্টিনের রেল নয়, সোজা মাঠের রাস্তা। বলছে এটা মার্টিনের রেল নয় যে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে, এটা সোজা মাঠের রাস্তা। আমার কান পাকড়াবার জন্য টেনিদার হাত এগিয়ে আসার আগেই আমি হাওয়া, একেবারে পাঞ্জাব মেলের স্পিডে। বলছে টেনিদা আমার কান ধরবে কি, আমি পাঞ্জাব স্পিডের মেলের মতো একেবারে মাঠের রাস্তায় হাওয়া হয়ে গেছি। টেনিদা পেলার কান ধরার আগেই পেলা হাওয়া। তারপর কি হচ্ছে দেখো, টেনিদা চেঁচিয়ে বললে খিচুড়ির লিস্ট থেকে পেলার নাম কাটা গেল। খিচুড়ির লিস্ট থেকে পেলার নাম কাটা গেল। তা যাক, কপালে আজ হরি মটর আছে, সে তো গোড়াতেই বুঝতে পেরেছি। খিচুড়ির লিস্ট থেকে নাম কাটা গেছে, যাক না, কপালে আজ হরি মটর আছে, সে গোড়াতেই বুঝতে পেরেছি। গোমড়া মুখে একটা আমরা গাছতলায় এসে খাপটি মেরে বসে রইলাম। বসে বসে কাঠ পিঁপড়ে দেখছি, হঠাৎ গুটি গুটি হাবুল আর ক্যাবলা এসে হাজির। কিরে তোরাও? ক্যাবলা বেজার মুখে বললে, খিচুড়ি টেনিদা নিজেই রাঁধবে, আমাদের আরো খড় আনতে পাঠাবে। সেই মুহূর্তে হাবুল সেনের আবিষ্কার। কি আবিষ্কার করলো? একেবারে কলম্বাসের আবিষ্কার যাকে বলে। কি আবিষ্কার করেছে? এই পেলা দেখছস ওই গাছটায় কিরকম জলপাই পাকছে। পেলাকে হাবুল সেন বলছে, পেলা দেখছিস ওই গাছটায় কিরকম জলপাই পেকেছে? আর বলতে হলো না, আমাদের তিনজনের পেটেই তখন খিদে ইঁদুর লাফাচ্ছে। জলপাই জলপাই সই, সঙ্গে সঙ্গে আমরা গাছে উঠে পড়লাম। আহা, টক টক মিঠে মিঠে জলপাই, যেন অমৃত। হাবুলের খেয়াল হলো প্রায় ঘন্টা খানেক পরে। কি ঘন্টা খানেক পরে হাবুলের খেয়াল হলো? কি খেয়াল হয়েছিল? চলো নেক্সট স্লাইডে দেখা যাক। এই টেনিদার খিচুড়ি কি হইলো? বলছে টেনিদার কি খিচুড়ি রান্না হলো? ঠিক কথা, খিচুড়ি তো এতক্ষণে হয়ে যাওয়া উচিত। তড়াক করে গাছ থেকে নেমে পড়লো ওরা। হাতের কাছে পাতা টাতা যা পেলো তাই নিয়ে ছুটলো ঊর্ধ্বশ্বাসে। বলছে হাতের কাছে পাতা টাতা যা পেলো তাই নিয়ে ছুটলো ঊর্ধ্বশ্বাসে। আমিও গেলাম পেছনে পেছনে, আশায় আশায়। মানে পেলা বলছে ক্যাবলা আর হাবুলের পেছনে পেছনে আমিও গেলাম একটু আশায় আশায়। কি আশা করেছিল পেলা? মুখে যাই বলুক, এক হাতা খিচুড়িও কি আমায় দেবে না? টেনিদা মাথা গরমের সময় অনেক কিছু বলতে পারে, মুখে যা বলে বলুক গে, এক হাতা খিচুড়িও কি দেবে না? প্রাণ কি এতটা পাষাণ হবে টেনিদা? এই যে প্রাণ কি এতটা পাষাণ হবে টেনিদার, এই প্রশ্নটা কে করেছিল বা কে ভেবেছিল? যদি প্রশ্ন আসে, উত্তর হবে এই কথাটি পেলা বলেছিল। কার সম্বন্ধে? টেনিদার সম্বন্ধে। কিন্তু খানিকটা দূরে এগিয়ে আমরা তিনজনেই থমকে দাঁড়ালাম, একেবারে মন্ত্রমুগ্ধ। টেনিদা সেই নারকেল গাছটায় হেলান দিয়ে ঘুমাচ্ছে আর মাঝে মাঝে বলছে, দে দে ক্যাবলা, পিঠটা আর একটু ভালো করে চুলকে দে। তিনজন এসে কি দেখছে? দেখছে টেনিদা নারকেল গাছে হেলান দিয়ে ঘুমাচ্ছে আর মাঝে মাঝে বলছে, দে দে ক্যাবলা, পিঠটা আর একটু ভালো করে চুলকে দে। পিঠ চুলকে দিচ্ছে সন্দেহ কি, কিন্তু সে ক্যাবলা নয়, একটা গোদা বানর। বলছে টেনিদার পিঠ তো চুলকে দিচ্ছে, সেটা ক্যাবলা নয়, একটা গোদা বাঁদর। আর 4-5টা গোল হয়ে বসেছে টেনিদার চারিদিকে। কয়েকটা তো মুঠো মুঠো চাল ডাল মুখে পুড়েছে। একটা আলু সাবার করছে আর আস্তে আস্তে টেনিদার পিঠ চুলকে দিচ্ছে। বলছে কয়েকটা তো মুঠো মুঠো চাল ডাল মুখে পুড়ছে আর একটা বানর কি করছে, যে আলুগুলো সাবার করছে আর টেনিদার পিঠ চুলকে দিচ্ছে। আরামে হা করে ঘুমাচ্ছে টেনিদা। বলছে আরামে হা করে ঘুমোচ্ছে টেনিদা। থেকে থেকে বলছে, দে ক্যাবলা, আর একটু ভালো করে চুলকে দে। এবার আমরা তিনজনে গলা ফাটিয়ে চেঁচিয়ে উঠলাম। কি বলে চেঁচিয়ে উঠলো?
টেনিদা বাঁদর বাঁদর। চলো আগে স্লাইডে যাই, দেখি কি আছে। কি আমি বাঁদর বলেই টেনিদা হাঁ করে সোজা হয়ে বসলো। সঙ্গে সঙ্গেই বাপ বাপ করে বাপ বাপ বলে চিৎকার। টেনিদা কে হাঁ করে সোজা হয়ে বসলো আর সঙ্গে সঙ্গেই বাপ বাপ বলে চিৎকার। ই ই ক্লিচ ক্লিচ কিচ কিচ। চোখের পলকে বানরগুলো কাঁঠাল গাছের মাথায়। যখনই টেনিদা বাপ বাপ বলে চিৎকার করে উঠলো, তখনই বাঁদরদের যেটা স্বভাব, দাঁত খিচিয়ে ই ই চি চি করে উপরে উঠে গেছে। চাল ডাল আলু পটলও সেই সঙ্গে আমাদের দেখিয়ে দেখিয়ে তরিবত করে খেতে লাগলো সেই সঙ্গে। কি বিচ্ছিরি ভেংচি! ওই ভেংচি দেখলেই না লঙ্কার রাক্ষসগুলো ভয় পেয়ে যুদ্ধে হেরে গিয়েছিল। বলছে ওই ভেংচি দেখেই, মানে এমন ভেংচি কাটছিল, ওই ভেংচি দেখেই লঙ্কার রাবণরা মানে লঙ্কার রাক্ষসগুলো ভয় পেয়ে যুদ্ধে হেরে গিয়েছিল। পুকুরের ঘাটলায় চারজনে আমরা পাশাপাশি চুপ করে বসে রইলাম। কে যেন শোক সভা, বনভোজনে এসে তারা শোক সভার মতো চুপচাপ বসে রইল। খানিক পরে ক্যাবলায় স্তব্ধতা ভাঙলো। খানিক পরে কে স্তব্ধতা ভাঙলো? ক্যাবলা। কি বলছে? বলছে বনভোজনের 4টে বেজে গেল। কে? বনভোজনের 4টে বাজলো। তা বাজলো, টেনিদার দীর্ঘশ্বাস ফেললো। কিন্তু কি করা যায় বলতো পেলা? সেই লেডি টেনিগুলো কখন হজম হয়ে গেছে, পেট চুই চুই করছে। খিদেই খিদেই পেট চুই চুই করছে। কার খিদে পেট চুই চুই করছিল? টেনিদা। কি অজ্ঞতা আমি বললাম, বাগানে একটা জলপাই পেকেছে টেনিদা। বাগানে একটি গাছে জলপাই পেকেছে টেনিদা। কি জলপাই? ইউরেকা! বনে ফল ভোজন, সেটাই তো আসল বনভোজন। চল চল শিগগিরই চল। লাফিয়ে উঠে টেনিদা বাগানের দিকে ছুটলো। টেনিদা বলছে বনভোজনে এসে বনের ফল ভোজনটাই তো হলো আসল বনভোজন। এইখানে আমাদের গল্পটা শেষ হয়েছে। ধন্যবাদ জানাই আমাদের এই ভিডিও দেখার জন্য। আর আমাদের পড়ানোর পদ্ধতি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। থ্যাংক ইউ।